শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি কোষ প্রাচীরের গঠনটা পড়াবো। কোষ প্রাচীর হচ্ছে এমন একটি আবরণ যা কেবলমাত্র উদ্ভিদ কোষ এবং ব্যাকটেরিয়া কোষে কিন্তু থাকে। কোনো প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তাহলে প্রথমে আমরা জানব কোষ প্রাচীর কাকে বলে। বলা হচ্ছে প্রধানত উদ্ভিদ কোষের কোষ পর্দাকে ঘিরে থাকা প্রধানত সেলুলোজ নির্মিত পুরু, স্থিতিস্থাপক, দৃঢ়, ভেদ্য এবং মৃত যে আবরণটি থাকে তাকেই কোষ প্রাচীর বা সেল ওয়াল বলে। তাহলে এই যে কোষ প্রাচীর এর উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমরা কোষ বিভাজন জানি যে কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে একটি নিউক্লিয়াস থেকে দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়। তাহলে একটি নিউক্লিয়াস থেকে যখন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয় সেটাই হচ্ছে ক্যারিওকাইনেসিস। সেই দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রভৃতি কোষীয় অঙ্গাণুগুলির সহায়তায় ফ্রাগমোপ্লাস্ট গঠিত হয়, যা পরবর্তীতে কোষপাত গঠনের মাধ্যমে মধ্যপ্রাচীরের গঠন করে। তারপর ধীরে ধীরে প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর গঠিত হয়। তাহলে আমরা সরাসরি কোষ প্রাচীরের গঠনে এবার চলে যাব। কোষ প্রাচীরের গঠন। কোষ প্রাচীরটি প্রধানত তিনটি স্তর দ্বারা গঠিত। কি কি? এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এই যে কোষ প্রাচীর প্রধানত তিনটি অংশ দ্বারা গঠিত। এটা হচ্ছে মধ্যপ্রাচীর, প্রাথমিক প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীর। তাহলে নাম্বার 1 মধ্য পর্দা বা মধ্যপ্রাচীর, নাম্বার 2 প্রাথমিক প্রাচীর, নাম্বার 3 গৌণ কোষ প্রাচীর। এই তিনটে স্তর নিয়ে গঠিত হয়েছে কোষ প্রাচীরটি। ফার্স্ট আমরা আলোচনা করব যেটা কি, সেটা কি মধ্যপ্রাচীর বা মধ্য পর্দা, মিডিল ল্যামেরা। কোষ বিভাজনের ফলে দুটি অপত্য নিউক্লিয়াস যে সৃষ্টি হয় সেই দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে প্রধানত পেকটিন জাতীয় পদার্থ, অর্থাৎ কি পদার্থ? পেকটিন জাতীয় পদার্থ। এটা দুই ধরনের হয়। এটা হচ্ছে ক্যালসিয়াম পেকটেট, অপরটি ম্যাগনেসিয়াম পেকটেট। এই দুই ধরনের পদার্থ দ্বারা গঠিত যে স্তরটি তাকেই আমরা বলবো হচ্ছে কি মধ্যপ্রাচীর বা মিডিল ল্যামেলা। অর্থাৎ আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মধ্যপ্রাচীর। এটা টোটাল কোষ প্রাচীর একটা গঠন, যেখানে একটা অংশ বড় করে এখানে দেখানো হয়েছে। এই যে এখানে বড় করে দেখানো হয়েছে তার ভেতরে অংশগুলো। এই মধ্যপ্রাচীরে পেকটিন পদার্থ ছাড়াও অবস্থান করে প্রোটিন, কিন্তু এই মধ্যে অবস্থান করে। এবং এই যে মধ্যপ্রাচীরটি গঠিত হয়েছে, এই মধ্যপ্রাচীরে এই পেকটিন পদার্থ থাকার জন্য এবং প্রোটিন জাতীয় পদার্থ থাকার জন্য মধ্যপ্রাচীরটি আলোক নিষ্ক্রিয়, সমসারক, কোলয়েডধর্মী কিন্তু হয়। এই গেল হচ্ছে মধ্যপ্রাচীর। এবার মধ্যপ্রাচীরের পরবর্তী অংশ হল প্রাথমিক প্রাচীর। সেই হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই হচ্ছে প্রাথমিক প্রাচীর। বলা হচ্ছে
মধ্যপ্রাচীরের দুপাশে এই যে নীল রঙে যেটা দেখানো হয়েছে, মধ্যপ্রাচীরের দুপাশে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন প্রভৃতি পদার্থ দ্বারা গঠিত যে স্তরটি রয়েছে তাকে আমরা বলবো কি, যা প্রায় 1 থেকে 3 মাইক্রোমিটার চওড়া, তাকেই আমরা বলবো হচ্ছে প্রাথমিক প্রাচীর। তাহলে কি বললাম, মধ্যপ্রাচীর, এই যে কালো রঙের এটা হচ্ছে মধ্যপ্রাচীর, এর দুপাশে এই যে নীলচে রঙের দেখানো হয়েছে, মধ্যপ্রাচীরের দুপাশে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন প্রভৃতি পদার্থ দ্বারা গঠিত প্রায় 1 থেকে 3 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট যে স্তরটি রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই যে প্রাথমিক প্রাচীরের কথা বলা হলো, প্রাথমিক প্রাচীরটি কিন্তু বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। এই সেলুলোজ ছাড়াও প্রাথমিক প্রাচীরের মধ্যে যে বিশেষ করে ছত্রাকের ক্ষেত্রে, ছত্রাক কি ধরনের ছত্রাক, ইস্ট নামক ছত্রাকের ক্ষেত্রে এই প্রাথমিক প্রাচীরটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত হয়, প্রধানত ইস্টের ক্ষেত্রে। এই যে প্রাথমিক প্রাচীরের কথাটা যে বলা হলো, প্রাথমিক প্রাচীরটি কিন্তু কি হয়, এটা বিষমস্মারক, আলোক সক্রিয় এবং অত্যন্ত স্থিতিস্থাপক ও প্রসারণক্ষম হয়। প্রাথমিক প্রাচীরের উপাদানগুলি মধ্যপ্রাচীরের ওপরে, এই যে মধ্যপ্রাচীর, তার এই যে মধ্যপ্রাচীর, এই মধ্যপ্রাচীরের ওপর প্রাথমিক প্রাচীরের উপাদানগুলি অসমভাবে বিন্যস্ত থাকে, অর্থাৎ মধ্যপ্রাচীরের উপর প্রাথমিক প্রাচীরের উপাদানগুলি অসমভাবে কিন্তু অবস্থান করে। ফলে প্রাথমিক প্রাচীরটি কোথাও পুরু হয়, কোথাও পুরু বেশি, কোথাও আবার পাতলা হয়। এই পাতলা প্রাথমিক প্রাচীরের অংশটাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্রাথমিক প্রধান মুখ্য প্রাচীর, মধ্যপ্রাচীরটা, মধ্যপ্রাচীরের দুপাশে প্রাথমিক প্রাচীরের উপাদানগুলি অসমভাবে সঞ্চিত হয়ে প্রাথমিক কূপ গঠন করে। এটা গেল হচ্ছে কি প্রাথমিক প্রাচীর। এরপরে আমরা আসবো হচ্ছে গৌণ কোষ প্রাচীর। এই যে গৌণ কোষ প্রাচীর, তাহলে এই নীল রঙের অংশটা আমরা দেখেছি প্রাথমিক প্রাচীর। এই যে প্রাথমিক প্রাচীর দেখানোই হচ্ছে, এই যে প্রাথমিক প্রাচীর বলছে প্রাথমিক প্রাচীরের ভিতরের দিকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন প্রভৃতি পদার্থ দ্বারা গঠিত প্রায় 5 থেকে 10 মাইক্রোমিটার চওড়া বা 5 থেকে 10 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট, যা 3টি স্তর অর্থাৎ S1, S2 এবং S3, এই যে S1, এটা S1, S2 এবং S3 এই 3টি স্তর দ্বারা গঠিত যে স্তরটি থাকে তাকে আমরা বলবো হচ্ছে গৌণ কোষ প্রাচীর বা গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীরের উপাদানগুলি প্রাথমিক প্রাচীরের উপর অসমভাবে অবস্থান করে, ফলে বিভিন্ন ধরনের অলঙ্কার দেখা যায়। হ্যাঁ, অলঙ্কার। সেই অলঙ্কারগুলো কি কি হতে পারে? সেই অলঙ্কারগুলো হতে পারে সোপানাকার হতে পারে, বেলুনাকার হতে পারে, গোলাকার হতে পারে, সর্পিলাকার হতে পারে, বিভিন্ন আকৃতির কিন্তু অলঙ্করণ সৃষ্টি হয়। এই গেল হচ্ছে মধ্যপ্রাচীর, প্রাথমিক প্রাচীর এবং গৌণ কোষ প্রাচীরের গঠন। এবার দেখা গেছে এই 3টি প্রাচীর ছাড়াও জাইলান দ্বারা গঠিত একটি অতিরিক্ত প্রাচীর থাকে, যে প্রাচীরটাকে আমরা বলবো হচ্ছে কি টারসিয়ারি প্রাচীর। টারসিয়ারি প্রাচীর। ক্লিয়ার হলো এই জায়গাটা? এবার আমরা দেখব, বলছে পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষ। এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই 1 নম্বর একটা উদ্ভিদ কোষ, 2 নম্বর একটা উদ্ভিদ কোষ। পাশাপাশি অবস্থিত দুটি উদ্ভিদ কোষের
মধ্যবর্তী যে কোষ প্রাচীরটা আছে, এই সেই মধ্যবর্তীর কোষ প্রাচীর। মধ্যবর্তী যে কোষ প্রাচীরটা আছে সেই কোষ প্রাচীরে কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই হচ্ছে সেই ছিদ্রগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রগুলির সাহায্যে এক কোষ থেকে অপর কোষে এই যে সাইটোপ্লাজমীয় তন্তু কিন্তু সংযোগ রক্ষা করে। তাহলে দুটো কোষের মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ রক্ষা করছে। এই সাইটোপ্লাজম যার মাধ্যমে এক কোষ থেকে অপর কোষে খাদ্যবস্তু প্রয়োজনীয় পদার্থ কিন্তু যাতায়াত করে। তাহলে কি বললাম, পাশাপাশি অবস্থিত দুটি কোষের মধ্যবর্তী কোষ প্রাচীরে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যে ছিদ্রের মাধ্যমে এক কোষ থেকে অপর কোষে সাইটোপ্লাজমীয় তন্তু কিন্তু প্রবেশ করে, যে তন্তুগুলির মাধ্যমে এক কোষ থেকে অপর কোষে প্রয়োজনীয় পদার্থ খাদ্যবস্তু প্রভৃতি যায়। এই সাইটোপ্লাজমীয় সংযোগকেই আমরা বলবো হচ্ছে কি প্লাজমোডেজমাটা, বা এই সাইটোপ্লাজমীয় তন্তুগুলোকেই আমরা কি বলবো প্লাজমোডেজমাটা। ওকে, এবার দেখা গেছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কি দেখা গেছে, প্রায় 100 থেকে 170টি সেলুলোজ অণুর শৃঙ্খল পরস্পর সংযুক্ত হয়ে প্রায় 100 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট মাইসেলি গঠন করে। কতগুলি মাইসেলি আবার একত্রে যুক্ত হয়ে প্রায় 250 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট মাইক্রোফাইবিল গঠন করে। একটা নলাকার অংশ যেটা মাইক্রোফাইবিল গঠন করছে, যা কোষ প্রাচীরের গঠনগত উপাদান হিসেবে এই মাইক্রোফাইবিল কাজ করে। এরকম কতগুলো মাইক্রোফাইবিল একত্রে যুক্ত হয়ে প্রায় 0.4 মাইক্রন ব্যাস বিশিষ্ট ম্যাক্রোফাইবিল গঠন করে। এই ম্যাক্রোফাইবিলই হলো প্রাথমিক এবং গৌণ কোষ প্রাচীর কিন্তু গঠনে প্রধান ভূমিকা পালন করে। এই গেল হচ্ছে আমাদের কোষ প্রাচীরের গঠন। ওকে, তাহলে আজকে এই অবধিই থাকবে।